হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বর্তমানে আমাদের ত্রিপুরা রাজ্যে অনিয়মিত উচ্চক্তবদ্ধ কর্মচারীদের রেগুলেশন বিষয়ে কি কোনো নিয়ম আছে? 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন, হাইকোর্ট থেকে সর্বশিক্ষা এসপিও জিডিএ বা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে রায়টা দেওয়া হয়েছে অনিয়মিত উচ্চক্তবদ্ধ কর্মচারীর পক্ষে, সেই রায়টা সরকার মানছে না কেন, আদৌ উদ্দেশ্যটা কি সেটা। বর্তমান সময়ে কর্মচারীদের নিয়মিতকরণ যে করা হচ্ছে না, তার জন্য সেই দায়ভারটা কি প্রশাসন নেবে নাকি সরকার নেবে, সেটাও দেখার বিষয়। চরম আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী। অনিয়মিতের ভিতর যেরকম হচ্ছে স্বাস্থ্য দপ্তরে আছে, ডিআরডব্লিউ জিডি পোস্টে যারা আছে, পুলিশ দপ্তরে এসপিও জওয়ানরা আছে, তারপর শিক্ষা দপ্তরে সর্বশিক্ষা শিক্ষকরা আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে বনমিত্র কর্মীরা আছে, ডিডাব্লিউএসে পাম্প অপারেটাররা আছে, তারপরে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আছে, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টে মিড ডে মিল কর্মীরা আছে। সবাই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীরা সবাই কোনো না কোনোভাবে আর্থিক বঞ্চনার শিকার হচ্ছে, যেটা সমকাজে সমবেতনের যে রুলসটা বা ফর্মুলাটা সেটা এখানে পূরণ করা হচ্ছে না। সবাই এখন ধীরে ধীরে একত্রিত হয়ে আন্দোলনের পথ অনুসরণ করছে। আন্দোলন করলে হয়তো কিছুটা সুরাহা পাওয়া যাবে। ইদানিং আমরা দেখেছি হাইকোর্ট থেকে কর্মচারীদের পক্ষে অনেকগুলো রায় বেরিয়েছে অনিয়মিত কর্মচারীদের পক্ষে। সবচেয়ে প্রথম এসপিও জওয়ানদের একটা রায় বেরিয়েছিল, সেটা বলা হয়েছে সমকাজে সমবেতন দেওয়ার জন্য। যেরকম আমরা ভাবছি যে সিকিউরিটি গার্ডরা 12,000 থেকে 13,000 টাকা বেতন পায়, তারপর গ্রুপ ডি ডিআরডব্লিউ কর্মীরা 12 থেকে 13,000 বেতন পায়, হোম গার্ডটা 18,000 টাকা বেতন পায়, পুলিশ কনস্টেবলরা ইনিশিয়ালি 30 to 35,000 স্যালারি পায়। তাহলে এসপিও জওয়ানরা কেন 7,000 টাকা পাবে? অ্যাটলিস্ট তাদের রেগুলেশন না করে কিন্তু সমকাজে সমবেতন তো দেওয়া যায়, সেটা কেন মানা হচ্ছে না? স্বাস্থ্য দপ্তরের জিডিএ কর্মচারীরা বা ডিআরডব্লিউ যারা আছে, তাদের সিঙ্গেল বেঞ্চে রেগুলেশন রায় দিলেও ডাবল বেঞ্চে হয়তো সম্ভবত সমকাজে সমবেতন রায় দিয়েছে। কারণ স্বাস্থ্য দপ্তরে যে অন্যান্য পোস্টে কর্মচারীরা আছে, জিডিএ কর্মচারীর মতো যারা কাজ করছে বা অন্যান্য পোস্টে যারা আছে, তারা যদি রেগুলেশনে 50-60 টাকা বেতন, জেডিএস কর্মচারীরা এত স্বল্প বেতনে কীভাবে পরিচালনা করবে? তারা সমকাজে সমবেতন পাবে না কেন? সেই বিষয়ে হাইকোর্ট রায় দিয়েছে, সেটাও এখনও কার্যকর হচ্ছে না। সর্বশিক্ষা শিক্ষকদের রেগুলেশন বিষয়ে এটা রায় দিয়েছে মাননীয় ত্রিপুরা হাইকোর্ট, সেটাও বর্তমানে এখনও কার্যকর হচ্ছে না। খুবই ফুসছে কর্মচারীরা, খুব শীঘ্রই আন্দোলন কর্মসূচি। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ কোনোভাবেই সম্ভব নয়, নিয়মিতকরণ সম্ভব নয়, নো রেগুলেশন। অথচ ভিশন ডকুমেন্টের 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে রেগুলেশন কন্ট্রাক্টর গভর্নমেন্ট এমপ্লয়ি। তার বিস্তারিত যেটা বলা হয়েছিল, পেজ ওয়াইজ রেগুলেশন অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়ার্কিং ইন দ্য স্টেট গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। এখন রেগুলেশন যে করা হচ্ছে না, রেগুলেশন কি আদৌ কোনো নিয়ম আছে বর্তমান ত্রিপুরা রাজ্যে? নেই। তার সবচেয়ে বড় উত্তর নেই। বর্তমান ত্রিপুরা রাজ্যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণের কোনো রুলস রেগুলেশন নেই। এখন কথা হলো, আগের গভর্নমেন্ট থাকতে কি করা হয়েছে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী রেগুলেশন? হ্যাঁ, অনিয়মিত কর্মচারী রেগুলেশন করা হয়েছে। তখন একটা রুলস ছিল, ডিআরডব্লিউ হিসাবে 2003-এর আগে যারা জয়েনিং করছে বা 3-এর পরেও অনেকে জয়েনিং করেছে, তারা 10 বছর চাকরি পূর্ণ হলে তাদের রেগুলেশন করা হয়, সেটা একটা রুলস ছিল। কিন্তু বর্তমান কিন্তু সেই রুলসটা নেই। সেই রুলসটা কোথায় গিয়েছে সেটাও সেই বিষয়ে আছি। এখানে যে বর্তমান সময়ে যে সবচেয়ে আলোচিত বিষয়, সেটা হলো স্বাস্থ্য দপ্তরে এবং পুলিশ দপ্তরে এবং শিক্ষা দপ্তরে যে অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী তারা বা পাম্প অপারেটররা, সেইগুলো সবচেয়ে আলোচ্য বিষয়। এখানে যে খবরটা যে উঠে এসেছে, একটা আংশিক খবর যেটা উঠে এসেছে, প্রথমত সিঙ্গেল ও ডাবল বেঞ্চে মামলা হয়েছিল স্বাস্থ্য দপ্তরের জিডি কর্মচারীদের নিয়ে বা ডিআরডব্লিউ কর্মচারীদের নিয়ে। সেখানে মাননীয় হাইকোর্ট রায় দিয়েছে সমকাজে সমবেতন দেওয়ার। সেই বিষয়ে যখন স্বাস্থ্য অধিকর্তার কাছে জানতে চাওয়া হয়, তখন উনি বলা হয় যে অনিয়মিত কর্মচারী নিয়মিতন করা যাবে না, এমন কোনো রুলস রেগুলেশন নেই। তাদের মাঝে অবশ্যই হতাশার সৃষ্টি হয়েছে। সে যেরকম এসপি জনরাও এখনও হচ্ছে না, তাদের মধ্যেও তো সে হতাশার সৃষ্টি হতে পারে, কারণ হাইকোর্টের রায় মানছে না। এখন চাকরি যারা করছে অনিয়মিত চুক্তিবদ্ধ স্বল্প বেতন, তারা কোথায় যাবে?
স্বাস্থ্য দপ্তর অনিয়মিত কর্মচারীদের তরফ থেকে রতন দেবনাথ অন্যান্য মিলিত হয়ে সমন্বয়ের কাছে তাদের আক্ষেপ করে জানান। শ্রী দেবনাথ জানিয়েছে মাত্র কয়েকদিন আগে এডিসিতে অনিয়মিতদের নিবেদন করা হয়েছে। এডিসিতে কেন করা হয়েছে? এডিসিতে করা হলে ত্রিপুরা সরকার কেন পারবে না? ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরগুলি কেন পারবে না? রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের পলিসি নেই বলে চিঠি দিয়ে জানিয়ে দিল তাদেরকে নিবেদন করা সম্ভব নয়। স্বাস্থ্য দপ্তরের কোনো পলিসি নেই রেগুলেশন করা। অ্যাকচুয়ালি পলিসি যে নেই সেটা কি, এটা আমরা একটু দেখে নিই। প্রথমত 2018 সালে বিধানসভার পূর্বে 10 নম্বর পয়েন্টে বলা হয়েছে রেগুলেশন করা হবে অল কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট এমপ্লয়িকে রেগুলেশন করা হবে, রেগুলারাইজ করা হবে। এটা আমাদের কথা নয়, এটা ভীষণ ডকুমেন্টের কথা। তারপর বলা হয়েছে এর বিস্তারিত বলা হয়েছে পেজ ওয়াইজ রেগুলেশন করা হবে। এটা 18 আগে কথা। যখন নির্বাচনের গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় তারপর আগস্ট মাসে একটা নতুন নোটিফিকেশন জারি করে, সেখানে নোটিফিকেশনটা ডিটেলসে বলা হয় যে 10 বছরের রেগুলেশন যে করা হবে, ডিআরডব্লিউ পিটিডব্লিউ হিসাবে যখন কাজ করবে তাদের 10 বছর পরে বিচার বিবেচনা করে যে রেগুলেশন যে করার নিয়মটা ছিল সেটা তুলে দেওয়া হলো। এটা রিভিউ করা হবে, রিভিউ করে পুনরায় নোটিফিকেশন জারি করা হবে। সেটা 2018 পূর্বে বলা হয়েছিল যে অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারীদের স্টেপ বাই স্টেপ রেগুলেশন করা হবে। 18 সালে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর একটা নোটিফিকেশন জারি করে বলে যে কর্মচারীদের রেগুলেশন যে রুলসটা এটা বর্তমানে পোস্টপোন করা হলো এবং এটাকে রিভিউ করা হবে, রিভিউ করে পুনরায় নোটিফিকেশন জারি করবে 18তে সেই রিভিউ করার নোটিফিকেশন জারি করবে বলা হয়েছিল। এখন তার 6 বছর পেরিয়ে গেছে, 6 বছর পর্যন্ত নোটিফিকেশন জারি করা হয়নি। মানে কি? মানে আগে যে রুলসটা সেটা ক্যান্সেল করা হয়েছে, ক্যান্সেল করে তৎক্ষণিক সময়ে যাতে কোনো আন্দোলন না হয়, সবাই তো বিঘ্নিত হয়, সবাই তো খেপে যাবে যে গভর্নমেন্ট কি করেছে, এটা রেগুলেশনের রুলসটা ভেঙে দিয়েছে। তখন এমনভাবে প্রচার করা হয়েছে যে রেগুলেশন রুলসটা ভেঙে দিয়েছে, নতুন করে রিভিউ করে চালু করবো। তাই সবাই এত খুব হয়নি সবার ভিতর, সবাই একটু আশা বা গভর্নমেন্ট অফ এটা মানে প্রত্যাশা রেখেছিল, যেহেতু সব গভর্নমেন্ট ভীষণ ডকুমেন্ট সেই কথাটা বলেছিল। কিন্তু সেই যে রিভিউর জন্য গিয়েছে নোটিফিকেশনটা ডিটেলসটা তোমরা দেখে নিতে পারো। সেই যে রিভিউ জন্য মানে হয়েছে, আদৌ সেই রিভিউর পর কোনো নতুন নোটিফিকেশন জারি করা হয়নি। অর্থাৎ বাঁকাবতে সেই 10 বছর রেগুলেশন জিনিসটা ক্যান্সেলই করে দেওয়া হয়েছে। এখন 10 নম্বর পয়েন্টটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না। 10 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল রেগুলেশন গভর্নমেন্ট এমপ্লয়ি, সেটা কোনোভাবেই কার্যকর হচ্ছে না। সেটা কার্যকর করার মতো বর্তমান পরিস্থিতি ত্রিপুরার যে নেই, কারণ 10 বছর রেগুলেশন বিষয়টা উইথড্র করা হয়েছে। এখানে আরও খবর উঠে এসেছে দ্য বিজেপি লেড গভর্নমেন্ট স্পেক নেলস অন দ্য কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ হু হ্যাভ বিন হোপিং ফর দ্য জব রেগুলেশন কিপিং দ্য ভিউ বিজেপি ভিশন ডকুমেন্ট রেগুলেশন দ্য ক্যাজুয়াল ওয়ার্কার অফ এবং 299 প্রমিসেস। দেখো এখানে বিজেপি ভিশন ডকুমেন্টে যেটা বলা হয়েছে রেগুলেশন বিষয়ে, সেই রেগুলেশনের বিষয়টার উপর সবাই একটা আশা ছিল। কিন্তু দ্য হেলথ ডাইরেক্টর ইস্যুড এ নোটিস টু দ্য অল সাবঅর্ডিনেট অফিসার, স্যার ম্যাডাম, উইথ রেফারেন্স টু দ্য রিপ্রেজেন্টেশন অফ অল ডিআরডব্লিউ, জিডিএ, ক্যাজুয়াল ওয়ার্কার পিটিডব্লিউ, টু ডিআরডব্লিউ, আয়ুষ, আইটিএম, ডিআরডব্লিউ and casual work etc. Regarding the regulation service completion of 10 years, it was informed you that there is a no policy decision to regularize the all DRW, PTW, GDA employee and the state government at the moment. বর্তমান রাজ্য সরকারে এমন কোনো নিয়ম নেই যে সমকাজে সমবেত সাবেকে 10 বছর রেগুলেশন করা হবে। তাহলে 2018তে যে রেগুলেশন 10 বছর রেগুলেশন ব্যাপারটা ছিল সেটাকে কি করা হয়েছে? উইথড্র করা হয়েছে। মানে কি বর্তমানে এটা কোনো রুলস নেই। স্বাস্থ্য অধিকর্তা কি করবে? ওনার কাছে তো রুলস রেগুলেশন থাকতে হবে, রুলস রেগুলেশন তো বর্তমানে নেই। হাউএভার wages of the SARC workers are getting enhanced from the time to time the state government, the issue as per approval of finance development government of Tripura. কিন্তু তাদের যে ওয়েজেসটা এটা টাইম টু টাইম কিছুটা বৃদ্ধি করায়, ডিএ বা অন্যান্য সময় কিছুটা বৃদ্ধি করায়। দিস কমিউনিকেশন মেক্স ইট ক্লিয়ার দ্যাট alone considering the employee of the regulation, there is no policy on the matter at all. বর্তমানে এমন কোনো পলিসিই নেই। The then left government formulate the policy after certain period of contractual and casual worker would be automatically regularized service, they would get regular pay scale. আগে সরকার থাকতে যেটা নিয়ম ছিল, একটা নির্দিষ্ট নিয়মের পরে কন্ট্রাকচুয়াল বলবো না, অনিয়মিত কর্মচারীরা ধীরে ধীরে রেগুলেশন করা হবে, সেটা তুলে দেওয়া হয়েছে। এখানে আরও বলা হয়েছিল ইট ইজ সেড দ্যাট 50,000 গভর্নমেন্ট জব উড বি প্রোভাইড ইন ফার্স্ট ইয়ার অনলি। মানে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত প্রথম বছরে 50,000 চাকরি, এগুলোর গভর্নমেন্ট চাকরি দেওয়া হবে। রিসেন্ট দ্য সিএম পিচ এর ফিগার হাউ মেনি গভর্নমেন্ট রিক্রুটমেন্ট ডান বিজেপি ডিভিশন কাটিং এ সরির নাম্বার হুইচ ওয়াজ ইভেন হাফ অফ দ্য জব প্রমিস ইন দ্য ফার্স্ট ইয়ার অফ অফিস। দেখো মাত্র 13,000 চাকরি হয়েছে,
50,000 চাকরি দেওয়ার কথা। এটা এই বিষয়টা আমি আজকে আসছি না, আমি আজকে পুরোটাই অনিয়মিত কর্মচারী বা চুক্তিবদ্ধ কর্মচারী রেগুলেশন বিষয়টা, যেটা ভিশন ডকুমেন্টে বলা হয়েছিল। ভিশন ডকুমেন্টে কখন বলা হয়েছিল? নির্বাচনের পূর্বে, নির্বাচন শেষ হওয়ার পর তড়িঘড়ি করে সেটাকে ক্যান্সেল, মানে রেগুলেশন তো দূরের কথা, আগে যে রুলসটা ছিল সেটাকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের রেগুলেশন কোনো নিয়ম নেই। এটা হলো সর্বশেষ কথা। বর্তমানে রেগুলেশন বা আমাদের সমকাজে সমবেতন কোনো নিয়ম নেই। এটা পূর্বে ছিল, 2018 সালের পূর্বে ছিল, 18 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর সেটাকে ক্যান্সেল করা হয়েছে। এটা একদম ট্রু, একদম সত্যি কথা। এখানে কারোকে কোনো পার্টি বা সরকারকে ছোটো বড়ো কোনো পরিকল্পনা নেই। এক তথ্য অনুযায়ী যেটা উঠে এসেছে সেটাই বলছে, এটাই সত্যি কথা। তথ্য এটাও বলছে যে 18 পূর্বে বলা হয়েছিল কন্ট্রাকচুয়াল রেগুলেশন করা হবে, তথ্য এটাও বলছে 18 প্রতিষ্ঠিত হওয়ার পর আগের যে রুলসটা ছিল 10 বছর রেগুলেশন সেটা তুলে দেওয়া হয়েছে। আর বর্তমান সময়ে তো রেগুলেশন কোনো নিয়ম নেই। স্বাস্থ্য অধিদপ্তর চিঠি যেটা দিয়েছে সেই চিঠিতে এটাই প্রকাশ হয়। আস্তে আস্তে স্বাস্থ্য অধিদপ্তর অনিয়মিত কর্মচারী আন্দোলনের পথে নিচ্ছে, আন্দোলনের পথেই করছে। হয়তো আমাদের রাজ্যে ত্রিপুরা যে এসপিও জনরা যারা রেগুলেশনের জন্য আশা নিয়ে বসে আছে বা সমকাজের সমবেতন আশা নিয়ে বসে আছে, হাইকোর্টের আইন নিয়ে বসে আছে, সেইটা হয়তো ডিলেমি হবে। তারাও হয়তো সেইভাবে আন্দোলনের পথে অগ্রসর হবে। সর্বশেষ শিক্ষকদের তো 3 মাসের রেগুলেশন করতেই হবে। রেগুলেশন না করলে হয়তো সর্বশিক্ষা সম্মানিত শিক্ষকরা হয়তো সেই আন্দোলনের পথ বেছে নেবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের গ্র্যাজুইটি বিষয়ে হয়তো আন্দোলনের পথ বেছে নেবে। যদিও পাম্প অপারেটর বা বনমিত্র তারাই বর্তমানে সময় কোনো কেস বা হাইকোর্টে কোনো যায়নি। হয়তো হাইকোর্টে যখন যাবে, যখন বঞ্চনারা অনেকটা বেড়ে যাবে, তখন যদি কিছু হয়তো তারাও আন্দোলনের পথ নেবে। আন্দোলনে সত্যি কি সাকসেস হয় না, আন্দোলন শুধু সরকারকে সজাগ করার জন্য, সেটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে একটা ইতিহাস আছে বর্তমান সরকারের সময়, যে আন্দোলন ছাড়া কোনো কিছু পাওয়া খুবই কষ্টসাধ্য, খুবই কষ্টকর হয়ে দাঁড়ায়। আন্দোলনের ফলেই কোনো কিছু পাওয়া যায়। আর আরেকটা সোর্স আছে পাওয়া যায়, এটা হলো হাইকোর্ট। এখন হাইকোর্টের যে রায় মানছে না স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা বা এসপো জন বা সর্বশিক্ষার ক্ষেত্রে, যদি আলটিমেট শেষ পর্যন্ত রায় না মানে, তখন কি হতে পারে? দেখো, রায় একটা দেওয়ার পর একটা সময় নির্দিষ্ট বেঁধে দেয়। এসপো জনদের ক্ষেত্রে যেমন জুলাই মাসে পুরো কমপ্লিট হয়ে যাবে সময়টা, 4 মাস সময় দিই, 3 মাস সময় দিয়ে রেগুলেশন করা। শুধু সময় বেঁধে নেই, 4 মাস দিল, 4 মাসের সাথে আরো ধরো 1 মাস তোমরা অ্যাড করে নিলে, তাহলে 5 মাস আমরা দেখলাম, বা 3 মাস দিলে 4 মাস অ্যাড করে নিলে 4 মাস দেখলাম। তখন যদি না রেগুলেশন করা হয় বা সমাজে সময় তো না, যে রায়টা হাইকোর্ট দিয়েছে, তো তখন আমরা আদালত অবমাননার কেসে আমরা আবার পুনরায় হাইকোর্টে যেতে পারবো। তখন হাইকোর্ট সরকারকে তখন বলবে যে তুমি আমাদের রায়টা মানোনি কেন। সরকারকে যদি সঠিক উত্তর ঠিকঠাক না দেওয়া হয় বা সরকার যদি আপার আদালতে রায় কেস না করে, তো সরকার সেখানে ফেঁসে যাবে এবং সরকার তখন তাদের রেগুলেশন করতে বাধ্য হবে। কিংবা তখনও যদি না করা হয়, যদি সরকারের বর্তমানে যে দায়িত্ব আছে স্বাস্থ্য অধিকর্তা বলো, শিক্ষা অধিকর্তা, তাদের জামিন অযোগ্য দ্বারাই কেস হতে পারে এবং জেলও হতে পারে। সেটা হলো একদম পুরোপুরি নিয়ম। কোর্টের রায় আজকে না মানক, 2 দিন পরে মানতে হবে। আমরা এই ধরনের নেগেটিভিটি কোনো সময় রাখবো না যে হাইকোর্ট রায় দিয়েছে, হাইকোর্ট রায় রাজ্য সরকার মানে না, এরকম নয়। হাইকোর্টের রায় রাজ্য সরকার মানতে হবে। এটা নির্দিষ্ট সময় পর না মানলে আমরা পুনরায় হাইকোর্টে যেতে পারি। হাইকোর্টে গিয়ে আমরা পুনরায় অ্যাপিল করতে পারি যে হাইকোর্টের যে রায়টা দিয়েছে এটা অবমাননার কেস করতে পারি যে হাইকোর্টের রায়টা সরকার মানছে না। তখন হাইকোর্ট অবশ্যই নতুন একটা রায় দেবে। সেই রায় আরও কঠোর হবে এবং সেই রায় তোমাদের কর্মচারী ভাই বোনদের পক্ষেই থাকবে। এখন দেখার বিষয়, স্বাস্থ্য দপ্তর জিডিএ কর্মচারী আবার একত্রিত আন্দোলনের পথ অগ্রসর হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ পদে যারা বসে আছে তারাই স্বল্প বেতনে কাজ করতে হয়, তাহলে স্বাস্থ্য পরিষেবা কোথায় যাবে? একটা গুরুত্বপূর্ণ দপ্তর শিক্ষা দপ্তর, সেখানেও সেম। একটা গুরুত্বপূর্ণ দপ্তর আমাদের হোম ডিপার্টমেন্ট, সেখানেও এসপি জনরা সেম। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বর্তমান সময়ে যে বড় বড় দপ্তরটি আছে, ওই দপ্তরের ওইগুলোতেই বেশিরভাগ কেস হচ্ছে। এসপিও জনরা যে আছে হোম ডিপার্টমেন্ট, এটাও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর আন্ডারে। বর্তমান সর্বশিক্ষা শিক্ষকরা, এটাও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর আন্ডারে। স্বাস্থ্য জিডিএ কর্মচারী, এটাও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক শাহর আন্ডারে। প্রত্যেকটা কেসেই বর্তমান মুখ্যমন্ত্রী যে সে দপ্তরটি নিয়ে রেখেছে ওই দপ্তরের আন্ডারই হচ্ছে। যদিও ওনার হাতে ম্যাক্সিমাম সব দপ্তরগুলো ওনার হাতে। এখন দেখার বিষয়, বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান শিক্ষামন্ত্রী, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তথা অল ইন ওয়ান আমাদের বর্তমান মন্ত্রী ডক্টর মানিক শাহ শেষ পর্যন্ত কী স্টেপ নেই, শেষ পর্যন্ত কী অ্যাকশান নেই। কারণ হাইকোর্টের রায় তো গভর্নমেন্টের মানতেই হবে। দেখা যাক আন্দোলনের আরও দীর্ঘতর না হোক, আন্দোলন যাতে
সবার মুখে হাসি ফোটে, কারণ বর্তমান বাজার মূল্যের সাথে বেতনের যে তারতম্য সেটা অনেকটা বেড়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।